নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। প্রতিদিন সকাল 9টার মতন আজকেও সকাল 9টায় যে ভিডিওটা নিয়ে আপনাদের কাছে এলাম তাতে প্রত্যেককে স্বাগত জানাই। আজকের বিষয়বস্তু থাম্বনেইলে আছে, আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আরও একটা খবরও আপনাদের কাছে দেবো। যদি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করবেন, লাইক করবেন। আপনাদের মতামত আপনারা কমেন্ট সেকশানে অবশ্যই লিখবেন। আর একটা অনুরোধ, এটা নিবেদনও বলতে পারেন আপনাদের কাছে, যারা এতদিন কোনো কারণে হয়তো সাবস্ক্রাইব করতে পারেননি বা যারা আজকে প্রথম চ্যানেলটা দেখছেন, আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন। তাহলে আপনি আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশান সর্বাগ্রে পাবেন এবং আমিও চেষ্টা করব আরও ভালো ভালো খবর, আরও ভালো ভালো বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরতে। এখন যে বিষয়টাতে আসব সেটা হচ্ছে যেটা থাম্বনেইলে দেখেছেন, শশী থারুর সম্পর্কে। সেই ব্যাপারটায় আসার আগে আমি আপনাদের কাছে একটা ছোট্ট খবর দিয়ে রাখি। দুদিন আগে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে চকসুলতানপুর কৃষি ও সমবায় সমিতির নির্বাচন হয়েছে। সেই নির্বাচন বহুভাবে মানে ভোটারদের ভয় দেখানো থেকে শুরু করে সব রকম হয়েছে, কিন্তু সেখানে মোট সিট ছিল 41টা। তার মধ্যে তৃণমূল প্রার্থী দিতে পেরেছে মাত্র 34টা সিট। ভাবুন, যে তৃণমূলের অধীনে পশ্চিম মেদিনীপুর, যে তৃণমূলের সর্বত্র জয় জয়কার, সেখানে দাঁড়িয়ে আপনার এই সমবায় সমিতির যে নির্বাচন, আপনারা বলতেই পারেন যে এর সঙ্গে বিধানসভা লোকসভা জয় আপনি দেখবেন না, না আমি দেখছি না, কিন্তু আমি বলছি যে এখানে কিন্তু অন্যান্য কোঅপারেটিভগুলোর মতন প্রগতিশীল জোট জয়ী হয়েছে। এই প্রগতিশীল জোটে কারা আছে? বাম, কংগ্রেস, বিজেপি, নকশাল, এসইউসি সবাই আছে। এটাই সর্বত্র কিন্তু পিকচার, কারণ সমবায় ভোটে তো আপনার প্রতীক চিহ্ন নিয়ে ভোট হয় না। কিন্তু দেখা যাচ্ছে যে অধিকাংশ সমবায় সমিতির নির্বাচনে একেবারে নিচু তলার নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু শাসক দল অধিকাংশ ক্ষেত্রেই পরাজিত হচ্ছে। এবং এই দাসপুরের যে সমবায় সমিতি নির্বাচন হয়েছে সেখানে তৃণমূল 34টা সিটে মাত্র প্রার্থী দিতে পেরেছে, 7টা সিটে দিতে পারেনি। তৎসত্ত্বেও এই 41টা সিটেই কিন্তু তাদের জামানত জব্দ হয়েছে। আমি বলছি যে এই চিত্র শুধু ওই দাসপুর পশ্চিম মেদিনীপুরের নয়, এই চিত্র কিন্তু অন্যান্য সমবায় সমিতিগুলোর নির্বাচনেও দেখা যাচ্ছে। সুতরাং এটা কিন্তু আজকে যদি তৃণমূল মনে করে যে ওই তো একটা সমবায় সমিতির নির্বাচন, তাতে কে জিতলো কে হারলো, আরে মশাই নির্বাচনটাকে আপনারা গুরুত্ব দেন বলেই তো সেখানে প্রার্থী দিয়েছেন। আমি আপনাদের কাছে বলছি এটা কিন্তু তৃণমূলের কাছে একটা অশনি সংকেত 26-এর বিধানসভা নির্বাচনের আগে। শুধু দাসপুর নয়, গোটা পশ্চিম বাংলায় যে নিচু তলার যে এইভাবে প্রগতিশীল জোট হচ্ছে, যার মধ্যে বিরোধী সবাই একত্রিত হচ্ছে, সমস্ত দলীয় বিধিনিষেধের বেড়াজাল ভেঙে সবাই একত্রিত হচ্ছে এই কারণেই যে তারা চান নিজেদের এলাকাকে সন্ত্রাসমুক্ত করতে, নিজেদের সমবায়কে বাঁচাতে এবং নিজেদের মা বোনের ইজ্জত রক্ষাতে। তো আমি শুধু আপনাদের কাছে বলবো যে এটা কিন্তু একটা অশনি সংকেত। বিধানসভা নির্বাচনে সব দলই প্রার্থী দেবেন হয়তো, কিন্তু যদি কোনো জায়গায় এই ধরনের ঘটনা ঘটে যায় যার সম্ভাবনা প্রবল, তাহলে কিন্তু অবাক হওয়ার মতন কিছু নেই। দ্বিতীয় বিষয়টা আমি যেটা আসছি সেটা হচ্ছে শশী থারুর। এই শশী থারুরের বিষয়টা হচ্ছে, শশী থারুর কিন্তু অপারেশন সিন্দুরের পর থেকেই ভারতবর্ষে বা সরকারের প্রতিনিধি হিসাবে, দেশের প্রতিনিধি হিসাবে বিদেশে গিয়েও তিনি অপারেশন সিন্দুরের প্রশংসা করেছেন এবং বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কৃতিত্বটা প্রচার করেছেন। দেখুন, কে প্রশংসা করলো, কে কৃতিত্ব অর্জন করলো, এটা বড় কথা নয়। বিদেশে গিয়ে আমার দেশের অপমান করাটা আমার কাজ নয়, সেদিক থেকে হয়তো উনি ঠিকই করেছেন। কিন্তু সম্প্রতি শশী থারুর, তিনি একজন কংগ্রেসি হলেও তার মতবাদ কংগ্রেসি মতবাদ হলেও, অর্থাৎ ওই ধরুন বহুত্ববাদ, তারপরে হচ্ছে অসাম্প্রদায়িকতা, আপনার বলুন সাম্যবাদ, এইসবে বিশ্বাসী হলেও শশী থারুর কিন্তু ক্রমশ কংগ্রেস থেকে নিজেকে একটু দূরে দূরে সরাচ্ছে।
এখন ব্যাপারটা হচ্ছে উনি এই মুহূর্তে একটা ট্রানজিশনাল পয়েন্টে রয়েছেন। কারণ কি, ওনার শরীরটা কংগ্রেসে আছে কিন্তু মনটা বিজেপির দিকে পড়ে আছে। এই কারণেই আমি বলছি যে উনি পরিষ্কার দলের কাছে লিখে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন কংগ্রেসের কাছে যে উনি পার্লামেন্টে যে অপারেশন সিন্দুর নিয়ে যে আলোচনা শুরু হলো সেখানে উনি কোনো বক্তব্য রাখবেন না, এবং এও জানিয়েছেন যে আসন্ন ২৬ সালে কেরলের নির্বাচনেও কিন্তু তিনি কংগ্রেস দলের পক্ষ থেকে কোনো বক্তব্য রাখবেন না। কেন? এখন শশী থারুর প্র্যাকটিক্যালি খুব পণ্ডিত ব্যক্তি, প্রচুর বইপত্র আছে ওনার, এবং উনি ভালো একজন বক্তা, পার্লামেন্টেরিয়ান। কিন্তু উনার এই মনোভাবের পেছনে দিল্লির রাজনৈতিক মহল, দিল্লির সাংবাদিকদের মধ্যে একটা বিষয় ঘোরাফেরা করছে যে আজকে উনি সরাসরি বলতে গেলে মোদির কৃতিত্ব বর্ণনা করলে সেখানে কংগ্রেসের তরফ থেকে তিনি বহিষ্কৃত হতে পারেন, দলীয় হুইপ অমান্য করে লোকসভায় এ কথা বলতে গেলে। কিন্তু শশী থারুর বুঝে গেছেন যে বহিষ্কৃত হলে কিন্তু ওনার দর কমে যাবে, যার জন্য শশী থারুর মনে করছেন যে এই জিনিসটাই ভালো যে আমি কংগ্রেসে থাকলাম, থেকে আমি বিজেপির সঙ্গে আমি বার্গেনিং করি। তাতে করে কি হলো, আমি কংগ্রেসের হুইপ অমান্য করলাম না, কোনো কিছু না বললে তো হুইপ অমান্য করার ব্যাপার নেই। দ্বিতীয়ত হচ্ছে আমি বিজেপির কাছেও কিন্তু ব্যাড বুকে পড়লাম না। এখন আপনি বলতে পারেন যে এই যে দর কষাকষি কী নিয়ে, দেখুন আমি আবারও বলছি, শশী থারুর একজন প্রকৃত কংগ্রেসি মনোভাবাপন্ন হলেও আমি যে কথাটা আপনাদের কাছে বলতে চাই যে এর আগে আমরা দেখেছিলাম জওহরলাল নেহরুর বায়োগ্রাফার ছিলেন এমজে আকবর, বিখ্যাত সাংবাদিক। তিনি জওহরলাল নেহরুরও সুনাম করেছেন, আবার পাশাপাশি উনি কিন্তু পরবর্তীকালে বিজেপিতে গিয়ে বিজেপির নির্দেশে কিন্তু জিন্নার উপরে লিখেছেন। সুতরাং এই ধরনের পণ্ডিত লোকরা, তাদের কলম কিন্তু সবভাবেই চলে। তবে যেটা শোনা যাচ্ছে সেটা হলো শশী থারুরকে নিয়ে বিজেপি এবং আরএসএস মহলেও কিন্তু চর্চা চলছে, এবং এই যে দর কষাকষিটা হয়তো বা হচ্ছে কারণ তাকে ইউনাইটেড নেশনসে উনি আগে ছিলেন, ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন, ভালো পারফরমেন্স ছিল, সেইখানে তাকে আবার পাঠানোর জন্য চিন্তা হচ্ছে। এমনকি উপরাষ্ট্রপতি পদেও শশী থারুরকে নিয়ে একটা চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানা গেছে, যদিও উপরাষ্ট্রপতি পদে ফাইনাল সিদ্ধান্ত নেবেন নরেন্দ্র মোদী। কারণ উপরাষ্ট্রপতি পদটা রাজ্যসভার চেয়ারম্যানশিপ, সেটা খুব ক্রিটিক্যাল জব, সেখানে দাঁড়িয়ে শশী থারুরকে দেবেন কিনা এখনও ভাবনা চিন্তা চলছে, ফাইনাল হবে নরেন্দ্র মোদীর সিদ্ধান্তের উপরে। তবে এই ধরুন কোনো রাষ্ট্রের রাষ্ট্রদূত করা হতে পারে বলে এটা তথ্যাভিজ্ঞ মহল মনে করছে। এখন আমরা সেদিকে তাকিয়ে থাকব। তবে শশী থারুরের কংগ্রেস ছাড়াটা, এটা শোনা যাচ্ছে একটা সময়ের অপেক্ষা। এতে কেরলেও কিন্তু একই কারণে শশী থারুর বক্তব্য রাখবেন না, কারণ কেরলে যদি আজকে উনি বক্তব্য রাখেন সেখানে কিন্তু বিজেপির বিরুদ্ধে, আরএসএসের বিরুদ্ধে ওনাকে বলতে হবে। এই দর কষাকষির ফলেই হয়তো তিনি বিরত থাকছেন কেরলের নির্বাচন থেকেও। আমার যেটা মনে হয় যে খুব শীঘ্রই একটা জায়গায় ওনারা চলে আসবেন, এবং হয়তো শশী থারুর যেটা আমরা শুনছি সেটা হয়তো সত্যি হতে পারে, কংগ্রেস ছাড়াটা হয়তো সময়ের অপেক্ষা। আজকে আমি এইটুকুই আপনাদের কাছে বললাম। আপনাদের মতামত আপনারা জানাবেন কমেন্ট সেকশানে। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। নমস্কার।